নমস্কার। আমি শান্তনু এসে গেছি আপনাদের কাছে। সকলের ভালো লাগা অনুষ্ঠান চেনা কবির ভালো লাগা কবিতা। চেনা কবির ভালো লাগা কবিতা আস্তে আস্তে এগিয়ে চলেছে এবং আজকে আমরা একটি মাইলস্টোন ছোঁব। সেটি হচ্ছে একসাথে আমরা দুজন কবির কবিতা এখানে রাখবো এবং আলোচনা করব এবং আরো যেটা বলার মতো বিষয় সেটা হচ্ছে যে এই দুজনেই তারা হচ্ছেন আমাদের আধেক আকাশ। মাও সেতুং বলেছিলেন একটি কবিতায়, নারী তুমি আধেক আকাশ। তো পুরুষদের থেকে নারীরা কোনো অংশে কোনো জায়গায় পিছিয়ে নেই, তাদের অনুভবে, তাদের চিত্রকথায়, কোনো জায়গাতেই তারা পিছিয়ে নেই। তো আমি আপনাদের কাছে তুলে ধরবো এইভাবেই এই কবিদের যারা খুব মডার্ন আধুনিক কবিতা পড়ছেন, সমসাময়িক যারা লিটল ম্যাগাজিনগুলো বা বড় পত্রিকাগুলোও যারা পড়ছেন, তারা এদের এদের কবিতা পড়ছেন, জানেন। কিন্তু যারা এই কবিতার মধ্যে যান না, অর্থাৎ সমসাময়িক লিটল ম্যাগাজিনগুলো হাতের কাছে পৌঁছয় না বা সেইভাবে খুঁজে দেখা হয় না, তাদের কাছে আমি এই কবিদের কবিতা উপস্থিত করবো এই জন্যেই যে দেখুন, ঘরের অন্তরালে বসেও, সংসারের সমস্ত কাজ করেও কি অসম্ভব শিল্পের সৃষ্টি হচ্ছে এবং অবাক করে দেওয়ার মতো। আমি আজকে যে দুজন কবির কবিতা আপনাদের কাছে রাখবো, দুজনেই আমার প্রিয় বন্ধু মানুষ। একজন বন্ধু এবং একজনকে আমি বৌদি বলি। একজন কবি রীতা মিত্র এবং আরেকজন কবি সুমিত্রা পাল। এই দুজনের কবিতা আমি আপনাদের কাছে পর্যায়ক্রমে রাখবো। প্রথমে আমি সুমিত্রা পালের কবিতা আপনাদের কাছে রাখছি, পরে আমি রীতা মিত্রর কবিতায় আপনাদের কাছে যাব। আজকে যেহেতু দুজন কবির কবিতা পড়বো, সুতরাং চেষ্টা করবে একটু বেশি করে পড়ার, মানে যতটা পারা যায় আর কি, ফলে অন্য কথা একটু কম বলবো। তবে কবিতার অনুভবের বিষয়ে আমার বলার কোনো খামতি থাকবে না। সুমিত্রা পালের সাথে আমার পরিচয় কেদারদার মাধ্যমে। কেদারদা আমাকে কবিতা আদান প্রদান করতে করতে একটা সময় বলে যে তুমি সুমিত্রার কবিতা পড়েছো? আমার না, পড়িনি। তো আমাকে বলে যে তুমি সুমিত্রার সঙ্গে ফ্রেন্ডশিপ করে নাও ফেসবুকে। প্রথম আলাপটা আমার ফেসবুকেই, ওর পাঠানো কবিতা। এবং প্রথম থেকেই একটা চমকে যাওয়ার মতো অনুভূতি আমার ভেতর কাজ করেছে সুমিত্রার কবিতা পড়তে গিয়ে। খুব শক্ত, মানে খুব শক্তিশালী বাঁধনের কবিতা। এবং আমি কবিতা এই জন্য রেখেছি, আজ এই দুজনকে কেন বেঁধেছি একসাথে সেটাও আমি আপনাকে বলছি। যে এরা দুজনেই কিন্তু এদের বেড়ে ওঠা আমাদের এই বাংলার মধ্যে নয়, আবার ও বাংলার মধ্যেও নয়, প্রবাসী বাঙালির মধ্যে, তাদের মধ্যে বেড়ে ওঠা। সুমিত্রা পালের জন্ম হচ্ছে আসামের শিলচরে, আর রীতা মিত্রর জন্ম হচ্ছে এখন ঝাড়খণ্ডের রাঁচিতে। সেখানে তারা বড় হয়েছেন, পড়াশোনা শিখেছেন, তারপরে বিবাহ সূত্রে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় থেকেছেন, পশ্চিমবাংলাতেও থেকেছেন। এইভাবে তাদের কবিতার মধ্যে আসে। এই জন্যই আমি দুজনকে রেখেছি। দেখুন, আমরা যে আমি আস্তে আস্তে ধীরে ধীরে যাবো যে আমাদের প্রবাসেও অনেক কবিরা আছেন, তাদের মধ্যেও আমি প্রবেশ করবো আমার এই চেনা কবি ভালো লাগা কবিতা। আস্তে আস্তে আমি এগোচ্ছি। তো সুমিত্রার কথায় আসা যাক। সুমিত্রার সেই সঙ্গে আমার মানে অদ্ভুত লাগে। তারপর ফোন আলাপ, ফোনে কথাবার্তা বলা, আমি কিছু কবিতা পাঠাই আমার লেখা, সুমিত্রাও কিছু কবিতা পাঠায়, যদিও খুব কম। আহ, এইভাবে একটা আদান প্রদানের মধ্যে দিয়ে একটা বন্ধুত্ব গড়ে ওঠে, কবি বন্ধুত্ব একটা গড়ে ওঠে। দ্বিতীয়ত হচ্ছে যে একবার ওর সাথে আমার সরাসরি আলাপ হয়েছে কেদারদার ইচ্ছে কুসুম অনুষ্ঠানে। একবার কি দুবার, হয়তো মনে হয় একবারই মনে হয় আলাপ হয়েছে। তো সেই ওইটুকুই। কিন্তু ওর কবিতার আমি অত্যন্ত গুণমুগ্ধ। কবিতা, সুমিত্রা কবিতা পোস্ট করলে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন বড় বড় পত্রিকাতেও ওর কবিতা বেরোয়। আসলে আমরা একবার চোখ বুলিনি ওর বায়োডাটার দিকে। জন্ম 1970 সালে আসামের শিলচরে। বাবা প্রয়াত সুধাংশু রঞ্জন মণ্ডল, মা প্রয়াতা রেণুবালা মণ্ডল। গৌহাটি বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি নিয়ে স্নাতক এবং কানপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি নিয়ে স্নাতকোত্তর সে পাশ করেছে। 1993 সালে তিনি
আশুতোষ পালের দাদার সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হন, আমাদের দাদা আর কি, তার সাথে আলাপ একদিন নিশ্চয়ই হবে, তার সাথে বিবাহ সূত্রে হন। এবং এই দাদাকে বিয়ে করার মধ্যে দিয়ে সারা ভারতবর্ষটা যেন খুলে গেছে সুমিত্রার কাছে। দাদার বদলির চাকরি, এবং এই বদলির চাকরি ক্ষেত্রে দিল্লিতে, কানপুরে, যোধপুর, হরিয়ানার বাহাদুরগড়, সুরাট, মহারাষ্ট্রের সোলাপুর, দুর্গাপুর এবং বর্তমানে এখন কলকাতা, এতগুলো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তাকে থাকতে হয়েছে, সেখানে সেই সমাজের সঙ্গে মানিয়ে নিতে হয়েছে, পাশাপাশি সেই সমাজটাকে খুব চোখের সামনে থেকে দেখেছেন। লেখালেখি শুরুটা অনেক পরে, 2003 সাল থেকে লেখালেখিটা শুরু। গল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমণ, ছোটদের লেখা, নানা বিষয়ে অবাধ বিচরণ সুমিত্রার। বই ইতিমধ্যে 3টি প্রকাশ হয়েছে। ম্যাগনোলিয়া হৃদয় 2006 প্রতিভাস থেকে। ধোঁয়াশায় অচেনা বৃষ্টি, এটা গল্প সংকলন, 2013 সালে দেশ প্রকাশন থেকে প্রকাশিত হয়। অমৃত মন্থন 2020 সালে সুতরাং প্রকাশনা থেকে প্রকাশিত হয়। পুরস্কার, এই ধোঁয়াশা অচেনা বৃষ্টি এই বইটি ডলি বিদ্যা স্মৃতি সাহিত্য পুরস্কার পেয়েছে আরত্রিক পত্রিকার পক্ষ থেকে। আত্মদেহ ছাত্র সাহিত্য পত্রিকা থেকেও সম্মানিত হয়েছে। এছাড়া অনেকগুলো জায়গায় অনেকগুলো গল্প প্রতিযোগিতা, কবিতা প্রতিযোগিতা, এই বিভিন্ন প্রতিযোগিতায় ও কবিতা পাঠিয়েছে, এবং সেখানে অনেক জায়গায় প্রথম স্থান, দ্বিতীয় স্থান, এগুলো প্রচুর বলতে গেলে অনেকটা সময় চলে যাবে, আমি সেই দিকে যাচ্ছি না। সুতরাং এই কবিও কিন্তু ইতিমধ্যে যথেষ্ট একটা স্বাক্ষর আমাদের চলতি বাংলা সাহিত্যে রেখেছে। আসলে আমি যে কবিতাটা পড়ে প্রথম অবাক হয়ে গেছিলাম এবং ওকে টেলিফোন করেছিলাম, আমার ভালো লাগা এক্সপ্রেস করেছিলাম, টেলিফোন ছাড়া কথা বললে হবে না। অনেক সময় আমরা ফেসবুকে লাইক দিয়ে দিই, থাম দিয়ে দিই, অমুক দিয়ে দিই, দুটো কথা লিখে দিই, বা মুগ্ধতা অমুক তোমারই লিখি, কিন্তু সত্যিকারের ভালো কবিতা পড়লে না ফোন করে কথা বলতে ইচ্ছে করে। এটা আমার করে, ফোন করে কথা বলে কনগ্রাচুলেট জানাতে যে ভাই তুমি একটা দারুণ জায়গা স্পর্শ করেছো, খুব সুন্দর জায়গাটা। সেই এই যে কবিতাটা পড়ে আমি ওকে ফোন করেছিলাম, সেই কবিতাটা পড়বো আপনাদের কাছে প্রথম। সেটা হচ্ছে আমি সিরিজের 1 নম্বর, আমি সিরিজের একটি কবিতা। এখান থেকে আমি 3টি কবিতাই পড়বো। প্রথম কবিতাটাই আমি একদম আমার স্পেল বাউন্ড হয়ে গেছিলাম, সেই কবিতাটা আমি আপনাদের কাছে রাখছি। জীবনে 96 বার ভুল করেছি আমি, 96টি ভ্রান্ত বৈতরণী পার করে এখন আমি সোজা মণিকর্ণিকার ঘাটে দেখতে পাচ্ছি মাইকেল জ্যাকসনের মুন ওয়াকে ব্যস্ত আমি। চমকে গেছিলাম কবিতাটা, একটা অসম্ভব অনুভব চিত্র। 96 বার ভুল করেছি, 96 বার গুনে 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 ভুল করা মানে জীবনের এক একটা বসন্তই হয়তো ভুল। সেই ভুলগুলো ভ্রান্ত যে বৈতরণী, যা দেখে তার মনে হতো যে আমি পার হয়ে যাব, যে ভুলগুলো করে তার মনে হতো যে আমি পার হয়ে যাব, বৈতরণীটাকে পার হয়ে যাব। সামনে বৈতরণী মানে সামনের কোন একটা বাধা, সেই সমূহ যে বাধাগুলো সেগুলোকে আমি পার হয়ে যাব, সেই ভ্রান্ত বৈতরণীগুলো তার কাজে আসেনি। আছে মণিকর্ণিকার ঘাটে। আমাদের সমাজে প্রচলন আছে মণিকর্ণিকার ঘাটে যদি বর দেহ দাহ করা হয় তার নাকি আর পুনর্জন্ম হয় না। তাই পুনর্জন্ম চাইছেন না কবি এখানে। সে মণিকর্ণিকার ঘাটে চলে এসছেন, আর বৈতরণী মণিকর্ণিকা ধরে আসল জায়গাতেই চলে এসছেন। অসম্ভব একটা রূপক চিত্র। আপনি যেদিক থেকে যেমন ভাবে খুশি এটাকে ব্যাখ্যা করবেন, এই ব্যাখ্যার এটা ক্রমশ বাড়তে হবে, ইলাস্ট্রিসিটিটা ক্রমশ বাড়তে থাকবে। এবং শেষ যে কথাটা বলেছেন সেটা হচ্ছে মাইকেল জ্যাকসনের মুন ওয়াকে ব্যস্ত। মাইকেল জ্যাকসনের মুন ওয়াকের ড্যান্সটা দেখেছেন যারা? আমি ওর কবিতাটা পড়ার পর আবার ইউটিউবে ঢুকে মাইকেল জ্যাকসনের মুন ওয়াকটাকে খুব ভালো করে দেখেছিলাম। অসম্ভব একটা নৃত্য শৈলী, যেন এগোচ্ছি পিছোচ্ছি ভেসে বেড়াচ্ছি, অত অদ্ভুত মুন ওয়াকিং। যদি কেউ না দেখে থাকেন আমি তাদের বলবো যে তারা ইউটিউবে গেলে, এখন তো সহজলভ্য, ইউটিউবে গেলে মুন ওয়াক বাই মাইকেল জ্যাকসন লিখলেই দেখতে পাবেন, দেখে নেবেন কি অসাধারণ। এবং সেটাকে কবিতায় নিয়ে আসা, সেই মাইকেল জ্যাকসন মুন ওয়াকে সেই ভেসে যাওয়াতেও খুবই ব্যস্ত আছেন, কবি বৈতরণী পার হবেন,
সেই বৈতরণী পার হওয়ার আগে তিনি তার মন মাক করছেন ওইভাবে ভেসে ভেসে, যেন আধো জগতের মধ্যে আছেন নেই। 96টা ভুল করেছেন, ভ্রান্ত বৈতরণীগুলো পার করতে করতে অবশেষে সোজা মণিকর্ণিকার ঘাটে সে চলে এসছে। একটা ওয়ান্ডারফুল ফিলিংস, একটা দারুণ। সব কথা বলা যায় না, কিছু কথা কবিতা সব কথা এক্সপ্রেস করা যায় না, কিছু কথা হচ্ছে যে বুকের ভেতর রেখে দিতে হয়, বুকের থেকে যায়, যা বলা যায় না। এটাও ঠিক ঠিক সেইভাবে খুব মানে ইলাবোরেটলি এক্সপ্রেস করার মতো কবিতা নয়, খুব অনুভব করার কবিতা। বুকের এইখানে কোথাও একটা বাজে এই কবিতা। খুব সুন্দর কবিতাটা। আমি সিরিজেরই 2 নম্বর কবিতা, ছাপোষা সব অঙ্গীকার, বরাকের জলে বিসর্জন দিয়ে তুলে এনেছি ঝকঝকে পুনর্জন্ম। আগের কবিতায় পুনর্জন্ম চায় না বলে মণিকর্ণিকার ঘাটে, আর এবার সে পুনর্জন্ম নিজেই তুলে নিয়ে এসছে বরাকের জলে। ছাপোষা সব অঙ্গীকার, বরাকের জলে বিসর্জন দিয়ে তুলে এনেছি ঝকঝকে পুনর্জন্ম। ভূমিকা থেকে প্রতিটি অধ্যায় এখন মৃগ কস্তুরীতে সুরভিত। এক্কা দোক্কার অপাববিদ্ধ খালি ঘরগুলিতে জমে উঠেছে মাহফিল অন্য নামের শিরোনামে। এই কবিতাটাও কি বলবো, একটা দারুণ কবিতা। জীবনের অনাস্বাদিত পর্বগুলো যেন ওই এক্কা দোক্কার ঘরের মতো দাঁড়িয়ে আছে, যে ঘরগুলোকে আমাকে টাচ করতে হবে, যে ঘরগুলো পা ফেলতে হবে আমায়, যে সুখ মানুষের যে যতগুলো রঙের সেট আছে সেই রঙের সেটগুলো আমাকে পেতে হবে, তবে আমার জীবন পরিপূর্ণ হবে। এবং আমার ছাপোষা যা কিছু অঙ্গীকার ছিল খুব সুন্দরভাবে, দেখুন কথাটা কি সুন্দর, ছাপোষা অঙ্গীকার, কোনো বড়সড় অঙ্গীকার নয়, ছোট্ট খাট্ট অঙ্গীকার, ছোটখাটো কথা দেয়া। এমন কিছু সে কথা না রাখলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হয় না, সেই ধরনের কথা কত সুন্দর রিলেট করেছে দেখুন। ছাপোষা অঙ্গীকার, এগুলোই, এই শব্দগুলোই একটা শব্দ বাক্য বিন্যাসকে কবিতায় উত্তীর্ণ করে। এটা আমি বারবার বলি, এই ধরনের উপমা সেটাকে কবিতায় উত্তীর্ণ করে। ছাপোষা সব অঙ্গীকার, বরাকের জলে বিসর্জন দিয়ে তুলে এনেছি ঝকঝকে পুনর্জন্ম। যে পুনর্জন্মে আমার ভূমিকা থেকে সবটুকু শেষটুকু আমি সাজিয়ে নিয়ে এসেছি এবার কস্তুরীতে, মৃগ কস্তুরীতে সুরভিত। এক্কা দোক্কার অপাববিদ্ধ ঘরগুলো জমে উঠেছে মাহফিল। যে ঘরগুলো আমি টাচ করি সেই ঘরগুলো খুব আলোকিত, রোশনাই হয়ে আছে, আমাকে ডাকছে অন্য নামের শিরোনামে। জীবনটাই তো আমি বদলে ফেলেছি, আমার দেখার দৃষ্টিভঙ্গিটাই তো বলতে আমি পুনর্জন্মে নিয়ে এসেছি। আগের জন্মের দৃষ্টিভঙ্গিতে দেখছি না, পুনর্জন্মের দৃষ্টিভঙ্গিতে আমি দেখছি ওই ঘরগুলোকে, যেগুলো সব এখন নাম বদলে গেছে। প্রেমের নাম বদলে গেছে, বিরহের নাম বদলে গেছে, বিষাদের নাম বদলে গেছে, ভালোবাসার নাম বদলে গেছে, কিন্তু তারা আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন নামে আছে। আর আমি মৃগ কস্তুরীতে সুরভিত হয়ে সেই অনাসাদিত ঘরগুলোতে আমাকে প্রবেশ করতেই হবে। এটাও একটা জীবন, সেই জীবনের আমি সিরিজের একদম আত্মোপলব্ধির কথা। 3 নম্বর কবিতায় কবি বলছেন, সিরিয়াস ফিলোসফার বিশেষণগুলি সরিয়ে নিতেই আমি যেন নিজেই নিজের ইচ্ছা পূরণের স্পর্শমণি। ছুঁয়ে যাচ্ছি একান্তে চিলে কোঠার নির্জনতা, হীরের নাকছাবিতে থমকানো চৈতি পূর্ণিমা, শুনতে পাচ্ছি স্পষ্ট হয়ে আসছে দুরাগত অশ্বক্ষুরের ধ্বনি। নিজের তৈরি করা নিজের যে আবরণ, সেটা যখন আমি নিজেকে সরিয়ে ফেললাম, আমি যখন আমার থেকে বেরিয়ে এলাম, ওই এবার আমি আমার থেকে আমাকে বাদ দিয়ে, কবিতার গানের লাইন আছে না, ঠিক তেমন আমি যখন আমার থেকে বেরিয়ে এলাম, আমায় কেউ সিরিয়াস বলছে, আমায় কেউ ফিলোসফার বলছে, দার্শনিক বলছে, কেউ তো আমায় প্রেমিকা বলছে না বা প্রেমিক বলছে না, কিন্তু ভালোবাসার মানুষ বলছে না। সেখান থেকে যখন বেরিয়ে আসছি, তখন আমার নিজের ইচ্ছেগুলোর যেন সেই ইচ্ছে পূরণের স্পর্শমণিটা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি তো হতে পারি, আমি তো এইরকম চেহারা নিয়েও ঘরের দরজা বন্ধ করে দুপাক নিচে নিতেই পারি। কেউ আমাকে মাইকেল জ্যাকসন বলতেও পারে, নাও বলতে পারে, বয়ে গেছে তাতে আমার। কিন্তু আমি যখন আমার নিজেকে ভেঙে ফেললাম, নিজের সমস্ত কিছু বাইরের যে নির্মোক সেটাকে যখন সরিয়ে ফেললাম, তখন আমার ভেতরের আমিটা যখন বেরিয়ে আসছে, ঝকঝকে আমিটা বেরিয়ে আসছে, যে আমিটার কথা কেউ জানে না, যে আমিটাকে কেউ বুঝতেও চায় না, সেই আমিটা যখন বেরিয়ে আসছে,
তখন তার ইচ্ছে পূরণের স্পর্শমণি তো হতেই পারে। সেই স্পর্শমণিটা তো আমার কাছে, এবং কত সুন্দর বলছে দেখুন, এবং একান্ত নিজের হতে চাওয়া, যেটা নিজের ইচ্ছা পূরণের কথা। পূর্ণিমার পরিপূর্ণতা, পূর্ণিমা কোথায়? পূর্ণিমা তো পরিপূর্ণ একটা অবস্থা, সেইটা সেই পরিপূর্ণ অবস্থাটা তার নাকছাবিতে ছোট্ট অলঙ্কার। নাকছাবি হচ্ছে শেষ অলঙ্কার। সব কিছু দেয়ার টেয়ার হ্যান ত্যান পর নাকটা ফাঁকা যাচ্ছে, নাকটায় একটা অলঙ্কার, শেষ অলঙ্কারে। বাকি অলঙ্কার তার সাজানো হয়ে গেছে তার স্পর্শমণির মধ্যে দিয়ে। তো শেষ অলঙ্কারটা সে নাকছাবিতে লাগাচ্ছে, এবং সেই পূর্ণতাকেই সে নাকছাবিতে নিয়ে আসছে। এবং হীরের নাকছাবিতে সে কি দেখছে? সে দেখছে চৈতি পূর্ণিমা, চৈত্রের ঝরা পাতা, সেই ঝরা পাতার পূর্ণিমা সে দেখছে তার হীরের নাকছাবিতে। পাতা ঝরার দিন, নতুন পাতা গজাবে, সেই সময় সেটাকে রেখে কত 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 সুন্দর ফিলিংস। এবং শেষ কথাটার মধ্যে দিয়ে যেটা বললো যে আমি পূর্ণিমার চৈতি পূর্ণিমা আমার নাকছাবিতে আটকে আছে, ঠিকই আছে। এবং আমি কি শুনতে পাচ্ছি? আমি শুনতে পাচ্ছি দুরাগত অশ্বক্ষুরের ধ্বনি, অর্থাৎ কোন একটা ডাক আছে, কোথাও একটা যেতে হবে। যে বৈতরণী পাড়ের কথা প্রথম সিরিজের 1 নম্বর কবিতায় বলেছিল, 3 নম্বর কবিতায় এলো অশ্বক্ষুরের ধ্বনি, যেতে হবে। সেটা কি অভিসারে নাকি মহাপ্রস্থানে? কবি পরিষ্কার করলেন না। এইখানেই পাঠককে এগিয়ে যেতে হবে তার মতো। কবি শুধু দরজাটুকু ফাঁক করে দিলেন। এপাশ থেকে কেউ এসেছিল কিনা, ওপাশ থেকে কেউ বেরিয়েছিল কিনা, এটা আপনাকে কল্পনা করতে হবে। তাই অশ্বক্ষুরের ধ্বনি, সেই অশ্বক্ষুরের ধ্বনি সেটা চলছে, অশ্বক্ষুরের ধ্বনি তার কানে বাজছে। সেই জায়গা থেকে এই কবিতাটা লেখা। আমি এরপরে যে কবিতায় যাব, সেই কবিতাটার নাম আমি থেকে চলে আসুন আমরা আরেকটি কবিতায় যাই, আত্মযুগ। একটু সরল ভঙ্গিতে বলা, রূপকের রূপকের এটা কম, খুবই সুন্দর কবিতা। একটি একটি করে তার এখন 19 পা, ছেলেবেলার দস্যিপনা অথবা নিছক ছেলে মানুষই, বয়ঃসন্ধির রহস্য মাখা রাত ঘ্রাণ অথবা উন্মেষ পর্বের উন্মাদনা, সব পার হয়ে সে এখন শটান, রিজু। দৃপ্ত অশ্বের উড়ে যাওয়া কেশরের মতো যুবক হাওয়া তার শরীর ঘিরে, মায়ের আঁচল ছাড়িয়ে এগিয়ে যেতে চায় সে নিজস্ব পৃথিবীর পথে। এক মুহূর্তে বুকটা ভরে ওঠে তার বড় হওয়ার গর্বে, কিন্তু পর মুহূর্তেই আবিষ্কার করি তাকে ঘিরে আবর্তিত আমার দীর্ঘ বছরগুলো আমাকে দিয়েছে পরিপূর্ণ সুখ আর শান্তি। আজ হঠাৎ আমি শূন্য, খালি। দুজনের মাঝখানে নিঃশব্দে এসে দাঁড়িয়েছে আবহমান জীবনযাত্রা প্রণালীর পুনরাবৃত্তি। খুব সোজাসাপটা কবিতা। মায়ের ফিলিংসটা ধরেছে। একটা আছে সন্তান, ওর ছেলেও আছে, সেই ছেলেকে করেই উদ্দেশ্য করেই কবিতাটা। তো কত রক্ত ঘাম কষ্ট, কত রাত জাগার মধ্যে দিয়ে, পরিপূর্ণ সুখের মধ্যে দিয়ে সন্তানকে বড় করা, তারপরেই একদিন সন্তান সে অশ্বমেধের ঘোড়ার মতো বেরিয়ে পড়বে তার নিজস্ব জগৎ জয় করতে। মায়ের বুকটা খালি হবেই। এই যে দুঃখ বেদনা, একদিকে সুখ আবার দুঃখ বেদনা, এই দুঃখ বেদনা, মায়ের দুঃখ বেদনা, একদিকে সন্তান তার বিজয়কে তো নড়াবে ঘোড়ার কিশোরের মতো, সেটা যেমন তার কাছে আনন্দের, সেটাও একটা সুখ, আবার পর মুহূর্তেই তার কোল খালি হয়ে যাচ্ছে, এটাও একটা তার দুঃখ। এই সুখ দুঃখ মিশিয়ে একটা গভীর অনুভবের কথা। এবং শেষ জায়গায় করেছে, শেষ জায়গা যেটা বলেছে সেটা হচ্ছে দুজনের মাঝখানে নিঃশব্দে এসে দাঁড়িয়েছে আবহমান জীবনযাত্রা প্রণালীর পুনরাবৃত্তি। এটা নতুন নয়, এই আবহমান জীবনযাত্রার এটাই প্রণালী, এটাই নিয়ম। সেই নিয়মটা আমাদের দুজনের মাঝখানে কখন যেন এসে দাঁড়িয়ে গেছে খেয়াল করি। তুমি ডাক দিয়েছো কোন সকালে, কেউ তা জানে না, তোমার ডাক কখন এসে দাঁড়িয়েছে। তো সেইভাবেই কবিতা আমার জীবনের মাঝখানে হঠাৎ একটা সেই সময়টা এসে উপস্থিত হয়েছে যখন ছেলে নাবালক থেকে সাবালক হয়ে গেছে, সেই এবং সে তার জীবন যৌবনকে
এনজয় করার জন্য, অনুভব করার জন্য, পরিপূর্ণতা পাওয়ার জন্য সে তো যাবেই। ঠিক এই জায়গাতেই খুব সুন্দর কবিতা এটা, যার জন্য আমি এই কবিতাটাকে, খুব সহজ প্যাটার্ন হলেও বক্তব্যটা খুব সুন্দর লেগেছে। বক্তব্যটার জন্য এই কবিতাটাকে আমি এখানে বেছেছি। এবং সুমিত্রার কবিতার মধ্যে ঘুরে ফিরে একটা একটা কেন্দ্রের মধ্যে আবর্তিত হচ্ছে, সেটা হচ্ছে যারা নিজে আমিত্ব, ছেলে ছেলে, একটা কাছের গণ্ডি, তার মধ্যে দিয়েই তার যাত্রাটা, জার্নিটা, সেই ধরনের একটি কবিতা অহং। অহংকার আমায় দিয়েছে এক মূর্খের স্বর্গ, একে একে বিদায় নিয়েছে শেষ বন্ধু। অহং দিয়েছে মন গড়া উচ্চতা, যেখানে অনবরত ভেঙচি কেটে যায় নিজেরই অস্তিত্বহীনতা। অহং দিয়েছে ভরং, প্রতিটি আত্মপ্রচারের শেষে মুখ থুবড়ে পড়ি নিজেরই তৈরি করা মিথ্যা প্রতিকৃতির মিথ্যার মোহজালে। খুব সোজা সবটা কথা, সত্য কথা, একেবারে সত্য কথন সুমিত্রার এই কবিতায় এসছে। এবং এটা বলা যেতে পারে একটা স্বীকারোক্তিমূলক কবিতা, স্বীকারোক্তিমূলক কবিতা, যেখানে একটা সময় যখন সে তার নিজের অহংটাকে বুঝতে পারছে, তার এই মিথ্যে ভ্রমটাকে বুঝতে হয়, তখন তার শেষ বন্ধুটাও চলে গেছে, আর কেউ নেই। নিজের নিজের মিথ্যের মোহজালে সে একা, এই হচ্ছে তার অহং নিয়ে কবিতা। ঠিক এরকমই নিজেকে ভেঙে ফেলার কবিতা, নিজেকে চূর্ণ বিচূর্ণ করার একটি কবিতা ভাঙন। ভাঙছি আমি, প্রবলভাবে ভাঙছি, একাকিত্বের হাত ধরে নির্জন আমি তুমুল শব্দে ভাঙছি। ভাঙছি আমি সমুদ্রের ঢেউয়ের মতো, হিমানি প্রপাতের মতো, এনআরসির তালিকায় নাম নেই যাদের, তাদের দুচোখের শূন্য দৃষ্টির মতো ভাঙছি। ভাঙতে ভাঙতে এপার ওপারের মাঝখানে জুড়ে বসেছি হাইফেনের মতো। আমাকে চিনবে তোমরা, নিজ ভূমে যারা পরবাসী, তাদেরই মতন আমি অনেক দূরের অজানা পথের যাত্রী। বিউটিফুল। এই আমি থেকে বেরিয়ে গিয়ে একটা সমাজের দিকে ফোকাস করলেন সুমিত্রা, এবং খুব মারাত্মক বিষয় তুলে এনেছেন। খুব খুব সমসাময়িক কিছু উপমা, নিজেকে যেমন ভাঙছেন, আমি নিজেকে ভাঙছি, নিজেকে গড়ছি। নিজেকে ভাঙি তখন যখন আমার নিজের উৎপত্তি কোথায় সেটা একটা জানার জন্য নিজেকে যেমন খনন করতে হয়, তেমনি নিজের লোভ, কাম, মোহ সমস্ত কিছু যে দিয়ে যে আমার অবয়বটা তৈরি হয়, সামনের চারিত্রিক অবয়ব, যেটাকে দেখা যায় না, যেটাকে অনুভব করা যায়, সেটাই যখন তৈরি হয়, সেটাকে যখন আমি ভাঙছি, তখন তুমুল ভাঙে ভাঙছি, সমুদ্রের ঢেউয়ের মতো ভাঙছি, হিমানি প্রপাতের মতো ভাঙছি। আর ভাঙছি এই একটা জায়গায় এসে দারুণভাবে মন ছুঁয়ে যাওয়া লাইন, এনআরসির তালিকায় নাম নেই যাদের, তাদের দুচোখের শূন্য দৃষ্টির মতো ভাঙছি। আহা, আসামের কন্যা তো, আসামে এনআরসি চালু হয়েছে, কত মানুষকে ভারতবর্ষ তালিকার বাইরে করে দিয়েছে, নাগরিকত্বের বাইরে। এই যন্ত্রণা যারা চোখে না দেখছে তারা বুঝতে পারবে না। সেই যে যন্ত্রণার শূন্য দৃষ্টি, আমি তাহলে কে? আজীবন আমি কি রিফিউজি? আজীবন আমি কি উদ্বাস্তু? আমার কি মাটি বলে কিছু নেই? আমার নিজস্বতা বলে কিছু নেই? আমার দেশ কোথায়? আমার আইডেন্টিটি কোথায়? ঠিক এই জায়গাটাই ধরেছেন এত সুন্দর মতো। এবং তারপর একটি খুব সুন্দর লাইন আছে, ভাঙতে ভাঙতে এপার ওপারের মাঝখানে জুড়ে বসেছি হাইফোনের মতো। যখন তুমি ওদিকে, আমরা এদিকে, তখন মাঝখানে আমি একটা হাইফেন, ড্যাশ হাইফেনের মতো, আমি একটা যেন সেতু বন্ধনের মতো জুড়ে বসেছি। এবং তোমরা আমাকে চিনবে, সমস্ত পৃথিবীর যাদের কাছে যাদের মাটি নেই, আমাকে রোহিঙ্গাদের মধ্যে খুঁজবে, আমাকে আজারবাইজানের মানুষদের মধ্যে খুঁজবে, আমাকে প্যালেস্তাইনের মানুষের মধ্যে খুঁজবে, আমাকে ওপার বাংলা থেকে প্রতিদিন ভারতবর্ষে পালিয়ে আসা মানুষের মধ্যে খুঁজবে। সেইভাবে দেখতে হবে। দারুণ সুন্দর কবিতা, সমসাময়িক একটা কবিতা, হ্যাঁ, উদ্বাস্তু যন্ত্রণার ছবি এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আমরা আরেকটি কবিতা পড়ব, এবং এই কবিতাটি দিয়ে সুমিত্রা পালের কবিতা পড়া আমরা শেষ করব। সেই কবিতাটি হচ্ছে আলোকিত শীষমহল। পুরনো কাসন্দিত রোজই ঘাঁটি, আজ দেখি বিস্তৃত এক অধ্যায় জুড়ে জটিল অক্ষর বৃত্ত।
আমারই নিরুচ্চারিত ভাবনার প্রতিফলন। ঐতিহাসিক সব রাস্তাগুলি জট পাকায়, অলিন্দে অলিন্দে কক্ষের জাফরিগুলিতে পূর্ণিমার চাঁদ আর বিসমিল্লার সানাইয়ের অপূর্ব যুগলবন্দি। গলাটা খুব সমস্যায় করছে। আটপৌরে জীবনের কোণে কোণে ছিটিয়ে দিচ্ছে বিশল্যকরণীর বাড়ি। প্রতিবিম্ব থেকে প্রতিবিম্বে জেগে ওঠে যত জড় চেতন। সহসা আমি যেন এক আলোকিত শীষমহল। শীষমহল আছে তো আমাদের এতে, রাজস্থানেই কোথাও আছে, যোধপুরই হয় বোধ হয়, ছিল, সামনে থেকে শীষমহল দেখেছে, নিজের বিচ্ছুরিত বিভিন্ন খণ্ডিত খণ্ডিত ছবিগুলো দেখেছে। খুব সুন্দর কবিতা, একেবারে অভিমান থেকে একটা অভিমান আছে, সেই অভিমান থেকে একেবারে ঝকঝকে একটা আশাবাদের কথা। যা কথা বলা হয়নি, যা কথা বলা যেত অথচ বলতে পারা গেল না, তার কথা তার সঙ্গে মিলেমিশে আছে। এই যে পূর্ণিমার চাঁদ, বিসমিল্লার সানাই, যুগলবন্দি একটা অপূর্ব একটা সিম্ফনি, একটা অপূর্ব অনুভূতি, স্বর্গীয় অনুভূতির কথা বলেছে। এবং শেষ দিকে বিশল্যকরণীর কথা বলার মধ্যে দিয়ে আশাবাদের কথাটা আসছে। বিশল্যকরণীর বাড়ি ছেটানোর মধ্যে দিয়ে আবার মৃত মানুষ, অর্ধমৃত মানুষ, অর্ধমৃত জীবন, অর্ধমৃত প্রেম, অর্ধমৃত দাম্পত্য, অর্ধমৃত যা যা কিছু অর্ধমৃত আছে, মৃত্যুসজ্জায় ঘুমায় চলে যাওয়া আছে, তার জেগে উঠবে, এই আশাবাদের কথা। আর ঝলমলে শীষমহল, যেন আমি এক আলোকিত শীষমহল হয়ে দাঁড়িয়েছি, আলো দেখাবো সকলকে। ফ্যান্টাস্টিক আলো দেখানোর কবিতা। আমি আমার এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমার বন্ধু সুমিত্রার সুদীর্ঘ সুস্থ জীবন এবং তার কবিতার জীবনের আরো দীর্ঘায়ু আমি কামনা করছি। ভালো থাকুক সুমিত্রা এবং আমাদের অনেক অনেক কবিতা উপহার দিক আমাদের সকলকে, যাতে আমি আবার এই ধরনের অনুষ্ঠানে একটা মহা তৃপ্তির মধ্যে দিয়ে এই কবিতা সকলের কাছে রাখতে পারি এবং আরো অনেক কবিতা সাহিত্য মহলে, বাংলা সাহিত্যের মহলে অনেক বেশি উজ্জ্বল স্বাক্ষর সুমিত্রা রাখুক। এইটা বলে আমি সুমিত্রার অনুষ্ঠানটি শেষ করছি। এরপরেই আমি আসছি আমার আরেকজন বন্ধু সম কবি শ্রীমতী রীতা মিত্র। আমি বৌদি বলি তাকে, বৌদি বলার কারণ আছেন, যারা রীতা মিত্রকে চেনেন, যারা ওই সুমিত্রার মতো যারা আধুনিক আজকের দিনের লিটল ম্যাগাজিন পড়েন, ফেসবুক ফলো করেন, তারা রীতা মিত্রকে চেনেন, আমাকে চেনাতে হবে না। আমি খালি কিছু কবিতা তুলে কিছু অনুভবের কথা বলবো এখানে। তো তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন রীতা বৌদির সাথে বলি বা রীতা দিই বলি, পরিচয় আমার ইচ্ছে কুসুমের সবাই। রীতাদি যেমন একজন বড় কবি, আমাদের বাংলা ভাষার খুব খারাপ সময় গেল, এই সময়টার মধ্যে দিয়ে আমরা হারালাম আমাদের অন্যতম আরেকজন ব্যতিক্রমী ধারার লেখক কবি গৌরাঙ্গ মিত্রকে। খুব কষ্ট পেয়েছি আমি। গৌরাঙ্গদার তিনি সহধর্মিণী, স্বাভাবিকভাবে একসাথে আসতেন, একসাথে বিভিন্ন দু একটা সবাই একসঙ্গে কবিতা পাঠ করেছেন, আমিও পড়েছি, সেইভাবেই একটা আলাপ, একটা সম্পর্ক গড়ে ওঠা। তারপরে বিভিন্ন ফেসবুকের মধ্যে দিয়ে বিভিন্ন কবিতা পড়ার মধ্যে দিয়ে তখন যেন মনে মনে রীতা বৌদির অনুরাগী হয়ে গেছি আমি, যে কবিতা কত সুন্দর। যেটা বলেছিলাম যে আরো একটা মজার বিষয় যেটা বলছিলাম, সুমিত্রার ক্ষেত্রেও যা, রীতাদির ক্ষেত্রেও তাই, সেটা হচ্ছে যে এনার জন্ম কিন্তু প্রবাসী বাংলায়, রাঁচিতে জন্মগ্রহণ করেছেন 1972 সালে। স্কুল হচ্ছে SS দরন্ডা গার্লস হাই স্কুল, রাঁচি, সেখান থেকে পড়াশোনা করেন। তারপর রাঁচি বিশ্ববিদ্যালয় থেকে ইতি বিষয় নিয়ে স্নাতক, মাধ্যম ছিল হিন্দি। বাংলা পড়েছেন স্কুল জীবনে, ফার্স্ট পেপার ছিল, অদ্ভুত ব্যাপার না? তারপরে আজকে বাংলা ভাষার একজন কবি। কতটা মাতৃভাষা কাউকে শেখাতে হয় না, কিন্তু এটা একটা কৃতিত্ব তো বটেই। এখন কবিতা লিখতে আসা কিভাবে, খুব সুন্দরভাবে গরমের ছুটিতে দিদিমণি দিয়েছিলেন দায়িত্ব যে তোমরা কবিতা লেখো বা গল্প লেখো। তো সেইখানে লেখা থেকেই প্রথম তার কবিতা লেখা, স্কুলের টাস্ক হিসেবেই ছিল এটা, সেখান থেকে লেখা।
এবং তারপরে গৌরাঙ্গদাকে জীবনসাথী হিসেবে পাওয়া এবং সেখান থেকে অনুপ্রাণিত হয়ে 2015 সাল থেকে কবিতা লিখতে শুরু করেছেন। ইতিমধ্যে বই 3টি বেরিয়েছে। একটি হচ্ছে আড়াই চাল, একটি হচ্ছে বসন্তের রিংটোন, আর একটি হচ্ছে উচ্ছৃঙ্খল নদী, যেটা খুব সদ্য প্রকাশিত হয়েছে। পুরস্কার ইতিমধ্যে পেয়েছেন সমিত ভালোবাসা পুরস্কার বহরমপুর থেকে। এছাড়াও 3টি আরো নানা পুরস্কার তিনি পেয়েছেন, আরো ভবিষ্যতে পাবেন পুরস্কার। পুরস্কারটা খুব একটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে যে কবিতার কতটা, কটা বই বেরোলো, কটা লেখা হলো, কি হলো সেটার উপরে, এবং কবিতাগুলো কোন জায়গায় আছে। আমি রীতা মিত্রর কবিতা অনেক পড়েছি, লেখা বেরোলেই পড়ি, খুবই ভালো এবং একটা অন্য স্টাইলে, অন্য মাত্রায় লেখা, খুবই আধুনিক স্মার্ট কবি। লেখার ধরনটাও অন্যরকম, এবং গৌরাঙ্গদার লেখার ধরনটাও ঠিক অন্যরকম ছিল। তো আমি যে কবিতাটা পড়বো আপনাদের কাছে, সেটা হচ্ছে যে এটা একটা নারীবাদী কবিতা এবং অসম্ভব সুন্দর কবিতা। কিছুটা মুক্ত গদ্যের মতো ভাবে লেখা, কিন্তু বক্তব্য এবং কবিতার যে চলন, কবিতার যে ব্যঞ্জনা, সেটা ছুঁয়ে যাবে সকলকে। কবিতার নাম বয়সের ফ্রেম। যেদিন বয়স জামার ফ্রেম থেকে বেরিয়ে এসেছিল, সেদিন থেকে অনেকের দৃষ্টিপাতের ভঙ্গিমাকে পাল্টে যেতে দেখেছি। এও দেখেছি যে হাতগুলি স্নেহের সাথে মাথায় স্পর্শ করত, তাদের নরম তালুতে হঠাৎ করেই অদৃশ্য নখ গজিয়ে উঠেছে। নানান ফন্দি ফিকিরে তারা আদরের আছিলা খুঁজত। হে মন, তুমি কোথায় যাবে শরীর নিয়ে? প্রতিটি বিশ্বাসে নৌকাতে যে লুকিয়ে আছে ছিদ্র, মাঝ নদীতে বেগতিক হতে পারে। অমন, তুমি সাঁতার শেখো, বিশ্বাসের বৈঠা নিজের অধীনে রেখে বলো, চলো মন হেইসা হো বলে। কত সুন্দর কবিতাটা, কারণ প্রথম দিক থেকে শুরু হয়েছে একটা ঘটনা, সত্যিকারের ঘটনা। আজকের সমাজটা এত কলুষিত, যেগুলো নিয়ে আলোচনা করতে ইচ্ছে করে না। সম্পর্কগুলো আজকাল এত কেমন কলুষিত হয়ে যাচ্ছে, ঠিক সেই জায়গাটাকেই ধরেছে। একটা বয়ঃসন্ধির মেয়েকে, তারা নিরাপদ নয় আজ কারোর কাছে, নিজের খুব ক্লোজ আত্মীয়র কাছেও নিরাপদ নয়, বলে খুব খারাপ লাগছে বলতে। সেই জায়গাটাকে খুব সুন্দর তুলে নিয়ে এসছে। যে মাথা আশীর্বাদ করতো, মাথায় হাত বুলোতে মনে করছেন সেখানে এই গুড টাচ আর ব্যাড টাচ, এটা মেয়েদের শিখতে হয়। আমি আমার মেয়েকে শিখিয়েছি, খুব ফ্র্যাঙ্কলি ছোটবেলা থেকে শিখিয়েছি, হোয়াট ইজ গুড টাচ, হোয়াট ইজ ব্যাড টাচ, এবং ব্যাড টাচ হলে কি করতে হবে, কোনো রকম ভয় নেই, কিচ্ছু নেই, কি করতে হবে ব্যাড টাচ হলে, সেটাও শিখিয়েছি। না, প্রত্যেকের বাবা মার উচিত আজকের যা দিনকাল এটা শেখানো। ঠিক সেই জায়গা থেকে এই কবিতাটা আমাকে খুব ইমপ্রেস করেছে। এবং এই এত অব্দি তিনি বলেলেন, একটা স্টেটমেন্টের মতো বলেলেন, আশিলা খুঁজলো। এরপরেই তিনি কোথায় টার্নটা যেখানে নিলেন, সেটা হচ্ছে হেমন, তুমি কোথায় যাবে শরীর নিয়ে? প্রতিটি বিশ্বাসের নৌকোয় চিড়ে। মানে তুমি খুব বেশি ভেবো না, খুব বেশি, বা তুমি এই খুঁজতে সব জায়গাতেই ছিদ্র আছে, ছিদ্র অন্বেষণে যেও না, বরঞ্চ সাঁতারটা শেখো, কিভাবে এটাকে পার করে নেওয়া যায়। যে কোনো জায়গায় এই দড়ি তোমার ডুবে যেতে পারে। কোনো তরেই বিশ্বাসযোগ্য নয়, কথাটা আমি বলছিলাম, কেউ বিশ্বাসযোগ্য নয়। এই বিশ্বাসযোগ্যতার জন্য তাই তুমি সাঁতারটা শেখো, কিভাবে এটাকে এড়িয়ে যেতে পারো। আর চল মনে হেংসা বলে পার হয়ে চল। সব টুকটাক ওঠা পড়া লাগবে, গায়ে লাগে। খুব কাউন্সিলিং করার মতো কবিতা। যাদের উপর এই ধরনের অত্যাচার হয়েছে, যাদের মধ্যে এই ধরনের বাজে ঘটনা ঘটেছে, তাদের ক্ষেত্রে এই কবিতাটা কাউন্সিলিং করা হবে। সবকিছু তুচ্ছ করো, ছাড়ো, হাঁটাও, এইসব জিনিস থাকবে। তুমি গঙ্গা হয়ে যাও, গঙ্গার মধ্যে অনেক নোংরা জিনিস ভেসে গিয়ে তারা পবিত্র হয়, সুতরাং তুমি তার মতো হয়ে যাও, ভেসে চলো, চলো মন হইসা, চলো মন হইসা বলে চলো। বিশ্বাসের যে বইটা, নিজের বিশ্বাসটা নিজের কাছে রাখো, অর্থাৎ কনফিডেন্সটাকে নিজের মধ্যে রাখো, রেখে এগিয়ে চলো। ফ্যান্টাস্টিক কবিতা, দারুণ কবিতা। জন্য এই কবিতাটাকে আমি বেছেছি, এটা প্রত্যেক মেয়ের পড়াবো। আমি আমার মেয়েকেও পড়াবো, এই কবিতাটা পড়ানোর সুযোগ হয়নি। খুব সুন্দর কবিতা। কবিতা এরম ভাবেই এগোতে হবে, কিছু মেসেজ থাকবে, মেসেজও থাকবে। এই ধরনের মেসেজ থাকা কবিতাও খুব প্রয়োজন, যার মধ্যে দিয়ে মানুষ আরো বুঝতে শিখবে। শুধু কবিদের তো কিছু দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতার জায়গাটা
খুব ক্লিয়ার হবে। দ্বিতীয় যে কবিতাটা আমি পড়ব, খুব ছোট্ট কবিতা, কিন্তু তার মধ্যে মাল মশলা অনেক। অনাহুত হিসেবের খাতা নিয়ে বসলেই পুরনো ওয়াদা খেলাফিগুলো উঁকি দেয় জানলার ওপারে। অজুহাত খুঁজতে গিয়ে কতবার রক্তাক্ত করেছি আঙুলের ডগা। বিন্দু বিন্দু হলেও যা ঝরে পড়ছিল তা তো রক্তই। বেমৌসম নিমন্ত্রণ পেয়ে শাড়ি দিয়ে চলে আসছে পিঁপড়ের দল। পরিপাটি সাজে উড়ে এসে জুড়ে বসলো অনাহুত এক মাছি। কিছু কিছু অনাহুতরা এভাবেই আনন্দের মেহফিল ভেস্তে দিয়ে আনন্দ পায়। খুব সুন্দর কথা, দুটো পার্টে। একটা হচ্ছে আত্মসমীক্ষায় কবিতায় উঠে এসছে, এবং খুব যেটা হচ্ছে যে অনেকে হয়তো একটু, যারা একটু প্রাচীনপন্থী, কবিতার মধ্যে অনেক প্রাচীনপন্থী মানুষ আছেন, অনেক আবার খুব খোলামেলা মানুষও আছেন। এই তারা হয়তো আপত্তি করবেন এই দুটো শব্দ নেই, ওয়াদা খেলাফি বা বেমৌসম, কিন্তু কবিতার প্রয়োজনে খুব সুন্দর মিষ্টিভাবে এই দুটো শব্দ এখানে এসছে। আমি প্রতিশ্রুতি ভঙ্গ, সেই অনেক পুরনো কথা। আমি প্রতিশ্রুতি ভঙ্গ, আমি কারোর সঙ্গে তর্ক করছি না। যার বিশ্বাস, যার নিজের বিশ্বাস, তার নিজের কাছে। কেউ কাউকে চাপাবেন না, কেউ পরে আমায় বলবেন না যে না না তুমি ওটা ভুল বলছো, আমি না মানবো না। আর আমিও কাউকে টেলিফোন করে বলতে যাবো না যে না 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 ও যা লিখেছে ঠিক লিখেছে। কবি তার নিজের বিশ্বাস থেকে লিখেছে, কবিতাটা কি সুন্দর যাচ্ছে না যাচ্ছে এটাই হচ্ছে বিষয়। কোনো কবিতার ব্যাকরণ কেউ তৈরি করার চেষ্টা করবেন না, এটাই আমার অনুরোধ। কবিতার ব্যাকরণ অনেকদিন আগে ভেঙে ভেঙে গেছে, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে অনেক কবিতা, অনেক শব্দই বাংলা শব্দের মধ্যে আসছে, বাতিল হচ্ছে, আবার ঢুকছে, ইংরাজি শব্দের মতো আসছে। আমি এটা নিয়ে আর বিশেষ আলোচনায় যাবো না, কিন্তু অনেকে এটা বলতে পারে, তাই জন্য উল্লেখ করলাম। কবিতা পড়তে গিয়ে এটা আমার অনেক সময় মনে হয়। তো খুব বেমৌসম নিমন্ত্রণ পেয়ে, খুব কথাটা খুব সুন্দর লাগলো। ওয়াদা খেলাফিগুলো, মানে আমি যা প্রতিশ্রুতি ভঙ্গ করি, যা যা কথা আমি রাখিনি, যে ওয়াদাগুলো আমি রাখিনি, সেইগুলো সেইগুলো জানলার ওপরে উঠি দেয়। এটা কথা, এবং যেটা অজুহাত, এবং এইটাকে জাস্টিফাই করতে গেছি হয়তো অনেক সময়। আমি যে অজুহাত, তোমাকে যে কথা দিয়ে কথা রাখিনি, সেটাকে জাস্টিফাই করতে গেছি, নিজের মতো ব্যাখ্যা দিতে গেছি। আর নিজের মতো ব্যাখ্যা যত দিতে গেছি তত বেশি রক্তাক্ত হয়েছি। ওই কথায় আছে, একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে আরো অনেক অনেক অজস্র মিথ্যার একটা মিথ্যার পাহাড় হয়ে যায়। ঠিক তেমনি মিথ্যার পাহাড়ের মধ্যে তার বা সেই যে নেটওয়ার্ক, মিথ্যার নেটওয়ার্ক বা মিথ্যার যে জাল, সেই জালের মধ্যে আমিও জড়েছি, এবং আমি ক্রমশ রক্তাক্ত হয়েছি। এবং সেটা তো বিন্দু বিন্দু যা ঝরে ফেলেছিল তা তো রক্তই। অর্থাৎ রক্ত মানে নিজস্ব যে আত্মক্ষরণ, মনের ভেতর কোথাও না কোথাও, মুখে যাই বলি, সামনে যে কনফিডেন্স দেখি, কোথাও না কোথাও একটা আত্মদহন, একটা আত্মক্ষরণ তো হয়, একটা রক্তপাত তো হয়। সেই রক্তপাত যেটা আঙুলের ডগায় বলছেন, সেটা তো মনের কোনো ভেতর থেকেই রক্তপাত হচ্ছে, যা ঝরেছিল সেটা তো রক্তই। এবং কবিতাটা সেকেন্ড পার্টে এসে একেবারে অন্যরকম, মানে কবিতাটা ঘুরে গেল। হঠাৎ একটা অন্য সময়ের নিমন্ত্রণ, যা বিভিন্ন রিপু হতে পারে। এই যে অন্য সময়ের মধ্যে যে সময় আসার কথা নয়, একটা ভিন্ন সময়, ভিন্ন মুহূর্তে সঞ্চয় ডালি নিয়ে বা সঞ্চয় করার জন্য পিঁপড়েরা আসছে। পিঁপড়ে আসছে লাইন দিয়ে কি করে? তারা সঞ্চয় করতেই আসছে। পরিশ্রমী পিঁপড়ে না, তারা খাবার সঞ্চয়, খাদ্য। এখানে খাদ্য কি হবে সেটা কিন্তু কবি বলছেন না, এটা আমাদের কবি মন দিয়ে বুঝতে হবে এবং এগিয়ে যেতে হবে। এবং তাকেও ভেস্তে দেওয়ার জন্য কিছু আছে। কেউ যে সঞ্চয় করবে, অর্থাৎ সবসময় যে আমি কথা রেখে কথা দিয়ে কথা রাখিনি তা নয়। আরো অনেক নীললাল মাছি আছে, যারা মাছিরা এসে তাদের নীললাল পালক দিয়ে এমন ভুলিয়ে দিয়ে যায়, সমস্ত আনন্দটাই মাটি হয়ে যায়, কাবাব মে হাড্ডি হয়ে যায়। আমি হিন্দিতে বলার চেষ্টা করলাম, কাবাব মে হাড্ডি অনেক সময় থাকে। তো কিছু কিছু অনাহুতরা, যাকে আমার চাই না, সেই অনাহত, সেই অনাহতরা কে? কোনো ব্যক্তি হতে পারে, কোনো ফিলিংস হতে পারে, কোনো পুরনো স্মৃতি হতে পারে। কোনো একটা পুরনো স্মৃতির কথা মনে পড়ে গিয়ে আজকের বর্তমানে আনন্দ নষ্ট, এটা মনে হয়। তাহলে সেই যে যাকে তিনি মাছি বললেন, অনাহুত এক মাছি পরিপাটি করে সেই যে গুজে এসে বসলো, সমস্ত স্মৃতিটা আমার সামনে এসে বসলো, যার মধ্যে দিয়ে আমার বর্তমান আনন্দের যে মাহফিল, আনন্দটা, সেই আনন্দটাকে নষ্ট করে দিল, একটা মাছি নষ্ট করে দিল। বা এমন কেমন কি দুজন তিনজন বন্ধুর মধ্যে এমন একজন বন্ধু এসে ঢুকলো যে সে এমন একটা গন্ডগোল করলো যে সব অনুষ্ঠানটা মাটি হয়ে গেল।
বা একটা কথা বলতে হলে 5 জন কথা বলতে হলে একজনের সঙ্গে ঝগড়া লেগে গেল, অনুষ্ঠান বাদ, নষ্ট হয়ে গেল, মেজাজটা নষ্ট হয়ে গেল। বা খুব ভেবেছিলেন ভালো করে, খুব সহজ সাপটা খুব ভালো করে খেয়ে ভাবলেন বা আজকে বাড়িতে লুচি আর আলুর দম খাবো, আলুর দমে নুন হয়ে গেল খুব বেশি, ভেস্তে গেল আনন্দের নয়, ওই নুনটা হচ্ছে মাছ। নানা রকম ভাবে আপনি এই কবিতা, এই তো রূপক ব্যঞ্জনা, এত রূপক অর্থে কবিতা, তো আপনি যেভাবে খুশি এটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। এবং সেই বিচ্যুতিটা কিন্তু মজা লাগে। খুব মজার বিষয় হচ্ছে যারাই আনন্দের মেহফিল ভেস্তে দেয়, দিয়ে আনন্দ পায়, লাস্ট কথা, লাস্ট দুটো শব্দ শুধু ভেস্তে দেয়, কবি শেষ করেন, বলেছে ভেস্তে দিয়ে আনন্দ পায়, তারাও কি এই বিচ্যুতিটাকে দেখে, যে বিচ্যুতির কথা কবি প্রথম লাইন থেকে শুরু করেছিলেন, যে আমার ওয়াদা খেলাফিগুলো সেইখান থেকে এসে গিয়ে মৌসুম নিমন্ত্রণ পেয়েও পিঁপড়ের দল যখন আমার সেই রিপুগুলো আসে, তখন কেউ ওটা ভেস্তে দিচ্ছে, এবং সেও ভেস্তে দিতে আনন্দ পায়। আমিও কথা না রেখে কাউকে দুঃখ দিয়েছি, আবার এরকমও কেউ এইভাবে আমার আনন্দের মেহফিলও ভেস্তে দিয়ে যায়। খুব সুন্দর কবিতা, তা আত্মদহনের কবিতা। আমি পরের কবিতায় যাব। পকেটের চাঁদ। কবেই নিভে গেছে পকেটের চাঁদ, জানলায় ঝুলছে অন্ধকারের পর্দা, নিস্তব্ধতার ঠোঁটে একটা মুচকি হাসি, আঁকবো বললেই ফিকে হয়ে যায় সব রং, অন্ধকারেও যন্ত্রণার চিহ্ন স্পষ্ট হয়ে উঠলে বুঝে নিতে হয় এ এক দীর্ঘ মেয়াদী প্রকল্প। ঠিক এমন করেই পুরনো চিঠির ধুলো মোছার কথা মনে পড়ে। কতগুলি বসন্ত পেরিয়ে এসেছি মনে নেই, ফুল কাটা রুমালের রেয়াজও নেই আজকাল, মৃদু হয়ে গেছে সব রিংটোন। ঝরে যাওয়া হলুদ পাতাটা যে সিঁড়িতে পড়েছিল, সেই সিঁড়ির ধাপগুলো একে একে নেমে গেছে ঘাটের দিকে। খুব সুন্দর একটি ব্যঞ্জনাময় অনুভব চিত্র, যেখানে বারবার আপনার চোখের সামনে একটা ভিজুয়ালাইজ হবে কবিতাটা। কিছুটা জাদু বাস্তবতা ঘেঁষা এই কবিতাটা, এবং এটাই, এই স্টাইলটাই এটা কাব্যে চলে এসছে। উপমা নির্ভর, কবিতার মধ্যে অনেকগুলো উপমা আছে, উপমা নির্ভর করে কিন্তু খুব সুন্দর সুন্দর উপমা। নিস্তব্ধতার ঠোঁটে, পকেটের চাঁদ, অন্ধকারের পর্দা, পুরনো চিঠির ধুলো মোছা, মৃদু হয়ে গেছে সব রিংটোন। এই যে শব্দ বাক্যগুলো, এগুলোর মধ্যে কিন্তু একটা উপমাগুলো আছে, এগুলো খুব সুন্দরভাবে। আসলে এই কবিতাটার মধ্যে একটা জীবনের গল্প, সুখ দুঃখ, পাওয়া না পাওয়ার ব্যথা এই কবিতাটার মধ্যে আছে। কবেই নিভে গেছে পকেটের চাঁদ, পকেটের ঝলকানি নিভে গেছে, জানলায় ঝুলছে অন্ধকারের পর্দা, সামনে আমি কিছু দেখতে পাচ্ছি না, অন্ধকার ছাড়া কিছু নেই। নিস্তব্ধতার ঠোঁটেও একটা মুচকি হাসি, যখন আমি কিছু ধরতে যাচ্ছি, করতে চাইছি, সেটা হচ্ছে না, আঁকবো বললেই সব রং, কোনো রং নেই, একটা ফ্যাকাশে জীবন, একটা অন্ধকারময় জীবন। এবং সেই অন্ধকারেও যখন যন্ত্রণার চিহ্ন স্পষ্ট হয়, তখন মনে হয় এটা দীর্ঘমেয়াদী, বেশ কিছুদিন এটা চলবে। ঠিক সেই সময় মনে হয় পুরনো চিঠি, যে পুরনো চিঠিগুলো জমে আছে, মাঝে মধ্যে খুলে দেখলে আবার ফিরে যাওয়া যায়, সেগুলোর যে ধুলো লেগে আছে গায়ে, সেগুলো যে ধুলো মুছবো, আবার পড়ে দেখবো, পুরনো চিঠি ফিরে যাব, সেগুলোর কথা মনে পড়ে, পুরনো দিনগুলো আমাকে টানে। এই পকেটের চাঁদ নিভে যাওয়ার আগের যে ছিল, সেটা, সেই সময়টা আমাকে টানছে। কতগুলো বসন্ত পেরিয়ে এসেছি, ফুল কাটা রুমাল, এই ফুল কাটা রুমালটা একটা পুরোনো দিনের যে স্টাইল, পুরোনো দিনের ফুল কাটা রুমাল, সেই ধরনের স্টাইল, সেই পুরোনো দিনের নস্টালজিয়া এটা ফিরে আসছে। এবং সমস্ত রিংটোন, মানে সমস্ত ডাক, রিংটোনটা তো একটা ডাক, আপনাকে ডাকছি, সেই রিংটোনগুলো সব মৃদু হয়ে গেছে, সেগুলোও এখন আর কানে লাগছে না। যেটা দেখতে পাচ্ছি সেটা যে চলে যাওয়ার সময় এসছে, ঝরা পাতার মতো, ঝরা পাতারা যে সিঁড়িতে বসে আছে, তার তলা থেকে একটা পর একটা ধাপে ধাপে সিঁড়িগুলো নেমে গেছে অনেক দূর। ঝরা পাতাটাও হাওয়া, কখনো একটা একটা বর্গি হাওয়া এসে আরেকটু ঠেলে দেবে, আরেকটা ধাপে, আরেকটু ঠেলে দেবে, আরেকটা ধাপে। এভাবেই আমার হারিয়ে যাওয়া বসন্তের মতোই, যে বসন্ত আমার মনে নেই, কতগুলো বসন্ত পেরিয়ে এসেছি, ঠিক তেমনি ভাবেই কতগুলো অগন্তি সিঁড়ি আমাকে আরো নেমে যেতে হবে। সেই কবিতা, সেই ব্যথা, সেই ব্যথাটাই ফুটে এসছে। এবং এখানে সমস্ত প্রেম
হ্যাঁ, প্রেমের কথাও আছে এখানে কবিতায়। এই যে পুরনো চিঠির কথার মধ্যে দিয়ে যেন আহ, সেইটা একটা বিদায় বেলার আমন্ত্রণ, এবং সর্বশেষ লাইনটায় এসে যাওয়ার পর আপনার মনে হবে যে এটা বোধহয় একটা মৃত্যু চেতনার কবিতা। সমস্ত কবিদের মধ্যে যে মৃত্যু চেতনা কাজ করে, এই যে লাস্ট লাইনে তিনি বলছেন ঝরে যাওয়া হলুদ পাতাটা যে সিঁড়িতে পড়েছিল, সেই সিঁড়ির ধাপগুলো একে একে নেমে গেছে ঘাটের ধারে। কোন ঘাট? যে ঘাটে কোনো নৌকা আসবে পারানি, আমি ভাড়ানি পেরিয়ে এপার থেকে ওপারে যাও। কি বৈতরণীর ঘাট, সুমিত্রার সেই মণিকর্ণিকার ঘাট, আমি জানি না। কিন্তু কবিতাটি অসম্ভব সুন্দর, মৃত্যু চেতনার কবিতা, আমার খুব ভালো লেগেছে কবিতাটি। এরপরে যে কবিতাটি পড়বো সেটা হচ্ছে যে মাকে ট্রিবিউট করে লেখা কবিতা। মাকে, মার কথা বলতে গিয়ে লেখা, এবং সম্পূর্ণ একটা অন্য ঢং। মায়ের দুঃখ বেদনা একটা অন্যভাবে এক্সপ্রেস করেছে রীতাদি। সেইটা আমি আপনাদের কাছে পড়ছি। কবিতাটির নাম হচ্ছে টিনের বাক্স। একটু জল খেয়ে নিন। কবিতাটির নাম অনেক কবিরাই দেখছেন, অনেকের উপভোগ করছেন, ভালো লাগছে। এটা দেখতে পেয়েও আমার ভালো লাগছে। আমি খালি অনুরোধ করবো একটু শেয়ার করে দেবেন, যাতে আরো অনেক লোক এটা দেখতে পায়। টিনের বাক্স, একটা রংচটা টিনের বাক্স, হিসেব মতো সংসারে যার প্রয়োজন ফুরিয়ে গেছে, তবুও মা তাকে ঘরের কোণে আশ্রয় দিয়েছিল। চুল আঁচড়ানোর পর ঝরা চুলগুলি আঙুলে গুটিয়ে সেই বাক্সে জমা করত মা। একদিন বাক্সটি থেকে বেরিয়ে এলো একটি কালো রঙের বেড়াল। তার চোখে জলজল করছে আগুন, যদিও দাঁতগুলো সাদা ধপধপেই ছিল। আসল কথা হলো এই যে সে এখনো রক্তের স্বাদ পায়নি। খুব সুন্দর একটি ব্যতিক্রমী কবিতা। মাকে ট্রিবিউট জানাতে গিয়ে একটি অত্যন্ত ব্যতিক্রমী কবিতা আমার মনে হয়েছে, যার জন্য আমি অন্য কবিতা বাদ দিয়ে একদম শেষ মুহূর্তে এই কবিতাটাকে আমার সিলেকশনের মধ্যে রেখেছি। কত সুন্দরভাবে দেখুন, এটা আমাদের গার্হস্থ্য জীবনের, ছাপোষা জীবনের একটা কথা। আমার বাড়িতে অনেক ওই পুরোনো টাঙ্ক আছে, কোনো কাজে লাগে না, কি ঢুকে আছে কে জানে। তো মা সেই পুরোনো টাঙ্কটা রেখেছিল। এই টাঙ্কটাকে আমার মনে হয়েছে কবিতাটা পড়তে গিয়ে, মার যে অধরা স্বপ্ন, মার যে ইচ্ছেগুলো। আমাদের ছাপোষা সংসারে মহিলাদের কথা কে মনে রাখে, তার সুখ দুঃখের কথা। যে মায়েরা নিজের সমস্ত রোগ প্রচন্ড বাড়াবাড়ি না হলে কখনো মুখ ফুটে বলে না যে আমার শরীর অসুস্থ, সবাইকে খাওয়ানোর পরও শেষ দিকে সবাই চলে যাওয়ার পরও যে মায়েদের খিদে পায় না, টিফিন কি জিনিস, ব্রেকফাস্ট কি জিনিস, অর্ধেক মায়েরা যারা যা জানে না, তাদের সুখ দুঃখের কথা কে কবে খেয়াল রেখেছে তার স্বপ্নের কথা। তাই মা ঝরে যাওয়া যে চুলগুলো, সেই বাক্সটা ছিল, সেই বাক্সটা সেই ঝরে যাওয়া চুলগুলো আঙুলে গুটিয়ে গুটিয়ে ওখানে রাখতেন। ঝরে যাওয়াগুলোই একটা একটা করে স্বপ্ন, যেটা মা বুঝতে পেরেছিলেন যে এই স্বপ্নগুলো আর কাজে লাগবে না, আর হবে না। ছোট্ট ছোট্ট কিছু স্বাদ, কিছু বড় স্বাদ সব মানুষের মধ্যেই থাকে। সেই স্বাদগুলোকে তিনি ওই বাক্সটার মধ্যে ফেলে দিতেন না। টিনের বাক্সটাকেও তিনি ফেলে দেননি, যেটা এটা একটা ফালতু জিনিস, কে ফালতু জায়গা জ্যাম করে রাখা জিনিস। কিন্তু সেই ফালতু একটা মেয়েদের স্বপ্ন, মায়েদের স্বপ্ন রাখার জায়গাটা সেখানে তিনি চুলগুলো গুটিয়ে গুটিয়ে রাখছেন। কিন্তু একদিন সেখান থেকে একটা কালো বিড়াল তৈরি হলো। সেই কালো বিড়ালটা বেরিয়ে এলো, এই বেরিয়ে এলো মানে একদিন বাস্ট করলো ব্যাপারটা। কিন্তু সেই বিড়ালটাও নিরামিষাসী ছিল, রক্তের স্বাদ সে পায়নি, দাঁতগুলো তার সাদাই ছিল। লড়ে ভিড়ে কামড়ে, অর্থাৎ সেই বিড়ালটা শিকারী বিড়াল নয় যে ছিনিয়ে নেবে সবকিছু। আমাদের মনেরা যেমন শ্রান্ত, স্নান্ত, স্নিগ্ধ, সর্বজয়ার মতো মা হয়, সকলের মাই তাই। সেই মার স্বপ্ন, তার না নখ দাঁত গজায়নি, সেখানে রক্তের ছাপ নেই, কলুষতা নেই। অন্যকে খুন করে নিজেকে বাঁচার যে আমরা যা প্রতিদিন প্রতি মুহূর্তে করি, অন্যকে দাবিয়ে দিয়ে, বিশেষত বাড়ির মেয়েদের তো বটেই। এই কবি রীতা মিত্রের কবিতায় এইটা এলো, মেয়েদের একটা অসম্ভব, মার স্বপ্নকে বলতে গিয়ে আপামর নারী জাতির কথা রীতা বৌদি এখানে বললেন। এটা দারুণ একটা সুন্দর কবিতা।
তার চোখে জল জল করছে আগুন, অর্থাৎ রাগ আছে, ক্ষোভ আছে, কিন্তু ছিনিয়ে নেওয়ার অভ্যাস তার তৈরি হয়। শেষ লাইনের সেই অবহেলিত মাদের যে স্বপ্ন কখনোই পূরণ হয় না, সেই স্বপ্নের কথা বলে কবিতার বইয়ের শিরোনামটিও টিনের বাক্স। কত সুন্দর কবিতা, খুব সুন্দর কবিতা। আমি শেষ দিকে এসে যাচ্ছি প্রায়। আরেকটি কবিতা পড়ব, যে কবিতাটা অসম্ভব ভাবে নাড়া দিয়েছে মনকে, এবং আমি এই কবিতাটা পড়ে, রীতা বৌদির কবিতাটা পড়ে প্রায় চমকে উঠেছি। কবিতাটা আপাত নিরিখে একটু দুর্বোধ্য মনে হতে পারে অনেকের কাছে, কিন্তু কবিতাটাকে নিয়ে বসতে হবে। কবিতাটাকে বারবার এই ধৈর্যটাও আমরা অনেকে দেখাই না। বারবার এই নিপেন্দা আমাকে বলেন, নিপেন্দা আলোচনা শুনছেন, যে তুমি কবিতাকে খনন করো। কবিতাকে খনন করতে হবে। একটা কবি কেন লিখলেন? হয়তো এটা হতে পারে যে আমি আমার মতো ভাবে চললাম, তাও তো একটা মানে দাঁড়ালো। কবি কি লিখতে চেয়েছিলেন সেটা কবি জানেন, কিন্তু একজন পাঠক হিসেবে আমার যে দায়িত্ব, সে কবিতাটাকে ধরে ধরে, লাইন ধরে ধরে, শব্দ ধরে ধরে এগোনো। কবিতা কি বলছে? অনেকে যে তঞ্চকতা করেন না তা না, অনেকে আছেন তঞ্চকতা করেন, দু তিনটে স্ট্যান্ডার গ্যাপ দিয়ে কি বলতে চাইছেন বোঝা যায় না, দুরূহ করে দিয়ে নিজের পাণ্ডিত্য প্রকাশের চেষ্টা যে আমাদের বাংলার কবি সমাজের নেই আমি এ কথা বলবো না, অনেকের মধ্যে আছে। এবং আমি ব্যক্তিগতভাবে সেই কবিতা ডিসলাইক করি, আমি সেই কবিতা পছন্দ। আমি আজ পর্যন্ত বাংলা সাহিত্যের যত কালোজয়ী কবিতা আছে, যা মানুষের মুখে ঘটে, যা মানুষ মনে করে, কোনোটা দুর্বোধ্য দুরূহ কবিতা না, কোনোটা না। আপনি যে কোনো কবির কবিতা বলতে বলুন যে ভাই অমুক কবির কি কবিতাটা মনে আছে, দেখবেন যা কালোজয়ী কবিতা তা সহজ সরল, তা মানুষের কাছে গেছে। রূপক অর্থ থাকতে পারে, ভিন্ন অর্থ থাকতে পারে, যে আমি হয়তো সম্পূর্ণ সীমানায় যেতে পারিনি কবিতার অন্তর্বস্তুতে, কিন্তু কবিতা খটমট নয়, কবিতা দুর্বোধ্য নয়, যে তিনটে লাইনের পর চারটে লাইন কোথায় চলে গেলাম তা নয়। এবং সে কবিতা অনেকে লেখেন, কবিতা বলে মনে করেন, দ্বিমত থাকতে পারে, আমি কারোর সঙ্গে তর্ক করবো। আমি এই কবিতাটি পড়ি, তাতেই বরঞ্চ এটা হবে এই কবিতাটি কি। তারপর আমি এই কবিতাটায় বসার পর আমি একটা ওয়ান্ডারফুল একটা জিনিস দেখতে পেলাম এই কবিতাটার মধ্যে, সেইটাই আপনাদের কাছে রাখবো। কবিতাটির নাম হচ্ছে হ্যালুসিনেশন। সূর্যকে ভায়োলেট স্যালুট জানিয়ে প্রচন্ড গতিতে এগিয়ে যাচ্ছে শহুরে জীবন। উইকএন্ডের ছুটি কাটিয়ে অ্যাস্ট্রে থেকে বেরিয়ে আসছে সপ্তাহের সিলেবাস। আকাশের নীল স্পর্শ করে অভ্যাস মতো ঘুরে যাচ্ছে পাখির দল। আমার কালো ডোরাকাটা শাড়ির আঁচলে রঙিন প্রজাপতির ল্যান্ডিং। তারা জানে শাড়ির কালো ডোরাগুলো আসলে জেব্রা ক্রসিং নয়, ওগুলো নিছকই হ্যালুসিনেশন। খুব একটা দারুণ কবিতা হ্যালুসিনেশন যারা জানেন তাদের কাছে এটা আরো ক্লিয়ার হবে। কত সুন্দরভাবে বলছেন, সূর্যকে ভায়োলেট স্যালুট জানিয়ে। ভায়োলেট মানে বিষ, আল্ট্রা ভায়োলেট রের কথাও বলতে পারেন। সেই সূর্য বা ভায়োলেট রাত্রিও নেমে আসছেন বলতে পারেন, ভায়োলেট রঙের রাত্রি নেমে আসছেন, যে রাত্রে বিষ আছে হয়তো। সে কিসের বিষ আমি জানি। সেই ভায়োলেট স্যালুট জানিয়ে প্রচন্ড গতিতে এগিয়ে যাচ্ছে শহুরে জীবন। শহুরে জীবন তো এগোচ্ছে, ফাস্ট রান চলছে, দৌড়চ্ছে, সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে, একা হয়ে যাচ্ছে, একা মানুষ একা একা লড়াই করছে। তার মধ্যেও কি ছোট্ট খাট্ট দুই একটা জিনিস নেই? আজকের ভালো লাগাটা চেঞ্জ হয়ে গেছে মানুষের জীবনে। কি সুন্দরভাবে কবি ধরেছেন। উইকেন্ড টু নাইট 3 days, মন্দারমণি, তাজপুর, রায়চক, ছোট্ট ছোট্ট ডেস্টিনেশন মানুষ খুঁজে বার করছেন। শিউলবোনা, অযোধ্যা পাহাড়ের ওখানে টং রিসর্ট, মানুষ খুঁজে বার করছেন। একদিন দুদিন আগে কি ছিল? দীঘা, তারাপীঠ, বক্রেশ্বর। মানুষের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছেন, গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছেন। উইকেন্ড ট্যুর, একটুখানি সুখ, ছোট্ট সুখ। এই শহরের ধাবিত জীবনের মধ্যে একটা ছোট্ট সুখ। উইকেন্ডের ছুটি কাটানোর পর কি সুন্দর বলছেন, একটা সিগারেটকে যদি আমি অ্যাস্ট্রেতে গুঁজে দিই, অর্থাৎ আমার ওই ছুটি কাটানোর যে স্প্যান্ড একটা সিগারেটের মতো, সেটা আমি শেষ করে ফেললাম। সেইখান থেকে সিগারেটের এটাকে আমি গুঁজে দেওয়ার, অ্যাস্ট্রেটে গুঁজে দেওয়ার পর সেখানে যে ধোঁয়াটা বেরোচ্ছে, সেটা আমাকে সপ্তাহের সিলেবাসটা জানিয়ে দিচ্ছে যে সামনে তোমার এই আছে। আমি যখন ফিরছি তাজপুর থেকে, আমার মনে হচ্ছে কালকে থেকে আবার অফিস। আমার মেয়ে মনে করছে কালকে থেকে আবার
সেই কম্পিউটারের সামনে বসে এখন কাল থেকেই নিশ্চয়ই পড়া দিয়েছিল। আমার গিন্নি ভাবছে 2-4 দিন বেশ হোটেলে কাটিয়ে দিলাম, খেয়ে দে, আবার কালকে গিয়ে ফার্স্টে বাড়ি পৌঁছবো কখন, আর কি রান্না করবো, কি খাবো, কি কি আছে না আছে। এই আপনি ঢুকে বললেন উইকেন্ডের মধ্যে ঢুকে, এই আপনাকে টার্গেট তাড়া করছে, ওই জীবনটা আপনাকে তাড়া করছে। অ্যাস্ট্রের মধ্যেও ছোট্ট ছোট্ট সময় সিগারেট খেয়ে মুহূর্তের মধ্যে জ্বলে শেষ হয়ে গেছে যে 2 নাইট 3 ডেজের উইকেন্ড, সেই উইকেন্ড শেষে আপনাকে তারা জানাচ্ছে। তবুও মনের ইচ্ছেগুলো কি থাকে না? মনের ইচ্ছে কি মরে যায়? যতই তারা থাকি, তার মনের ইচ্ছেগুলো আছে বলেই তো, মনের ইচ্ছেগুলো আছে বলেই তো আমরা উইকেন্ড থেকে ফেরার সময় আর একটা পরের উইকেন্ড ঠিক করি। জানিস তো বাবলি, এই পরের বার ওখানে আসবো, জানো তো পরের বার ওই ওই দিকটা গেলে হয় না। এই এই মানসিকতার মধ্যে দিয়ে আমার আমার যে স্বপ্নের হাঁস, আমার স্বপ্নের যে পাখির দল আকাশের নীলকে স্পর্শ করে। এখন আর ভায়োলেট, এখন নীল, আকাশের নীলকে তারা স্পর্শ করে। এবং অসম্ভব সুন্দরভাবে যেখানে বললেন যে আমার অনেক কিছু আছে, সাদা কালো জীবন আমার জীবনে হয়তো এই 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 একই রকম জীবন বয়ে যাচ্ছে, যেখানে হয়তো রং নেই, যেখানটা বিবর্ণ হয়ে গেছে জীবনটা, সেই সাদা কালো শাড়ির মধ্যে প্রজাপতির ল্যান্ডিং। আমার লাইনটা এত ভালো লেগেছে, আমার কালো ডোরা কাটা শাড়ির আঁচলে রঙিন প্রজাপতির ল্যান্ডিং, একটা প্লেন যেন নামলো। ফ্যান্টাস্টিক, দারুণ, খুব সুন্দর অনুভব চিত্র। সে নামলো, আমাকে কি রং ছুঁয়ে দিল? আমার সাদা কালো জীবনে কি একটু রং লাগলো? আমি কি একটু হড়কে গেলাম? আমি কি একটু পিছলে যাচ্ছি? কিন্তু প্রজাপতিও জানে যে এই ল্যান্ডিংটা নিশ্চিন্তের ল্যান্ডিং নয়, এটা জেব্রা ক্রসিং নয় যেখানে আমি নিশ্চিন্তে হেঁটে যেতে পারি। জেব্রা ক্রসিং ভেবে আমি যেখানে এসেছি, ইটস এ হ্যালুসিনেশন। অর্থাৎ এই শহরে জীবন, এই উইকেন্ডের আজকের যে অভ্যস্ততার জীবন, সেই অভ্যস্ততার জীবনের মধ্যেও সবকিছুই কি ভেসে যাবে? বিশুদ্ধতা বলে কি কিছু থাকবে না? অযাচিত প্রেম তো আসতেই পারে আমার কাছে, অযাচিত লোভও তো আসতে পারে আমার কাছে। আমি রাস্তায় যাচ্ছি, হঠাৎ দেখলাম একটা 500 টাকার নোট পড়ে আছে, আমি তুলবো, তুলে আস্তে করে এদিক ওদিক তাকিয়ে নিজের পকেটে ভরে নেবো, নিজের করে নেবো। এই যে লোভ, ছোট্ট ছোট্ট লোভ, ছোট্ট ছোট্ট হটকে যাওয়া, বিচ্যুতি হয়ে যাওয়া, যে বিচ্যুতি করতে আসছে সেও জানে হবে না। ইটস এ হ্যালুসিনেশন, হ্যালুসিনেট করছি আমি। এটি খুব সুন্দর কবিতা। আমার তো, আমি যতটা পারলাম বুঝতে পেরেছি, আমার ততটাই আমি আপনাদের বললাম। এর আরো অনেক রকম মানে হতে পারে। ধরে 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 মানেটার মধ্যে এগিয়ে আমার এরকম মনে হচ্ছে কবিতাটা খুব সুন্দর, খুবই সুন্দর কবিতা, যার জন্য এই কবিতাটাকে আমি লিখেছি। আমি সর্বশেষ কবিতা আজকের অনুষ্ঠানে পড়ব, সেটা হচ্ছে ছায়া। কতটা রাস্তা হাঁটলে সম্পর্ক সেতু হাওড়া ব্রিজ হয়ে ওঠে, কিংবা বাউলের হাতে চাঁদ এসে হামাগুড়ি দেয়। বলে দাও নীলাঞ্জনা, কূটতর্কে নাই বা গেলাম, পাথর জানে জলপ্রপাতের স্নিগ্ধ প্রবঞ্চনা। লক্ষ্যভেদ হলো না বলে জলছবির গায়ে জড়ানো নীল চাদর ও অমাবস্যার ছোপগুলো কারুময় এক নির্মাণ শৈলী। হসন্ত রাগে যে বেদনাগুলো ক্রমে ছড়িয়ে পড়ে, তার ভেতর কৃষিভিত্তিক সভ্যতা। প্রকৃত তাপ পেলে জায়মান হলেও হতে পারে কৃষ্ণ গহ্বর থেকে সুমেরু বাদল। শুধু বুকের ভেতর অচেনা মেঘেদের আনাগোনা চলনসই করে নি প্রতিদিনের আলস্যে। ছায়া ঘনীভূত হয়ে দাঁড়িয়ে থাকে একা গর্ভগৃহে। এটাও একটা খুব সুন্দর জাদু বাস্তবতার কবিতা, একটা জাদু বাস্তবতার চিহ্ন, এবং খুব সুন্দর দার্শনিক কবিতা। দর্শনের কথা আছে, একটা সম্পর্কের রীতি কথা। কতটা পথ চললে আমাদের সম্পর্ক, একই সাথে 20 বছর আছি, একই ছাদের নিচে আছি। সেই শ্যামলদার একটা কবিতা মনে পড়ে গেল আমার। আকাশের নক্ষত্রের দিকে তাকালাম, মনে হচ্ছে নক্ষত্র দুটো পাশাপাশি, কাছে গেলে বুঝতে পারতাম কত শতক যোজন দূরে। তাই একই বিছানায় রাত কাটাই, তুমি ওদিকে আমি এদিকে, মাঝে পড়ে থাকে উষর ভূমি। এটা আমার কবিতার একটি লাইন। তো সেই রকম কবিতায় আমার মনে হয়েছে যে কতটা হাওড়া ব্রিজটা এখানে স্থায়িত্বের কথা বলেছেন। হাওড়া ব্রিজ
এবং এই যে বাইরের বাউলের চাঁদ, কথাটা খুব সুন্দর, বাউলের চাঁদ। বাউলের চাঁদ হচ্ছে দার্শনিক, মানে একটা উদাসী প্রেম, স্বর্গীয় প্রেমের কথা বলেছেন। অনেক গান আছে বাউলদের, চাঁদের ঘরে চাঁদ লেগেছে আমরা ভেবে করবো কি। বাউলদের যে চাঁদ, তাদের নিয়ে যাদের যে গল্প, সেই বাউলের চাঁদ কখন যেন হাতে মুঠোয় চলে আসবে, কতটা পথ হাঁটলে। কুটতর্কে নাই বা গেলাম, এই লাইনটা তো অসম্ভব ভালো। জলপ্রপাত, পাথর জানে জলপ্রপাতের স্নিগ্ধ প্রবঞ্চনা। আহা, জলপ্রপাত অনেক দূর থেকে এসে বুকে পড়ে ঝাঁপিয়ে পড়বে আমার, কিন্তু আশ্রয় নেয় না, সে পিছলে চলে যাবে নদীতে। বহমানতাই তার কাজ। স্যালুট করি এই যে অনুভব চিত্র লেখা, যে একটা জলপ্রপাতের পাথর, পাথর জানে জলপ্রপাতের স্নিগ্ধ প্রবঞ্চনা। অসম্ভব, অসম্ভব। এই একটা লাইনই আমার মনে হয় এটাই একটি কবিতা। অনেকেই একমত হবেন হয়তো আমার সাথে। এবং এই যে লক্ষ্যভেদ হলো না বলে, এটাও একটা বিষের কথা আছে, বিষের এই বলা আছে, শূন্যতার কথা বলা আছে। তাহলে যদি কিন্তু যদি এটা যদি বলতে, যদি সত্যি তাপ দেওয়া যেত তাহলে জায়মান হতো। যদি সম্পর্কটাকে উষ্ণতা দেওয়া যেত, সম্পর্কটা যদি উষ্ণ হতো, তাহলে এটা কৃষিক্ষেত্রের মতো ফসল ফলতোই একদিন। এখানে একটা জায়গায় বলছেন কৃষিবিদ, যার ভেতর কৃষিভিত্তিক সভ্যতা এবং কৃষ্ণ গহ্বর যা সবকিছুকে গিলে নেয়, সেখান থেকে সুমেরু আদল, মানে ওখান থেকেও একটা আদল, সুমেরুর আদল, একটা একটা বিন্দু, একটা পয়েন্ট, যে পয়েন্ট আকর্ষণ করে, নর্থ পোল সাউথ পোল আকর্ষণ করে, পরস্পর বিন্দুতে বিকর্ষণ আর বিপরীত বিন্দুতে আকর্ষণ করে। সেই আকর্ষণের জায়গাটা তৈরি হতো যদি এটাকে তাপ দেওয়া যেত। নানা সম্পর্ক ভাষা ভাষা মেঘেদের মতো যেমন আছে, তাদের নিয়েই এটা চলছে আর কি। এই যে বলেছেন বুকের ভেতর অচেনা মেঘ, অনেক সম্পর্ক তৈরি হয়, সবটা জানা যায় না, সবটা বোঝা যায় না, কিন্তু সেই সম্পর্কগুলো থাকে, সম্পর্কগুলো চলেও যায় না। সেই মেঘেদের আনাগোনা যেগুলো আছে, কিছু ইশারা, কিছু কিছু ভক্তি, কিছু বেদনা, কিছু নির্মাল্য, কিছু অর্ঘ্য, যাকে নিয়ে চলতে হয় এবং যেটাকে চলনসই করে নিতে হয়। যে প্রথম কবিতায় বলেছিল চলো মন হেইসা, হেইসা বলে চলো পার হও, তেমনি চলন, শেষ কবিতাতেও আমি পড়ছি এটা, যে সেটাকে চলনসই করে নিতে হবে। প্রতিদিনের আলস্যে, আলস্যের মধ্যে, খুব সিরিয়াসলি নয়, আলস্যের মধ্যে, টেক ইট ইজি, এটা আলস্যের মধ্যে এটাকে চলনসই করে নাও, এইটাই। এবং আসলে কিন্তু যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ছায়া, সেটা ঘনীভূত হচ্ছে এবং সেটা একা। সম্পর্কটা আলটিমেটলি কোনো সম্পর্কই তৈরি হচ্ছে না। হাওড়া ব্রিজের মতো কিংবা বাউলের চাঁদের মতো সম্পর্ক যা অপার্থিব, সেটা তৈরি হচ্ছে না। তাই আজও সম্পর্কের দিক থেকে একা, এবং বলা যায় যে গর্ভগৃহের মধ্যেই রয়ে গেলাম, গর্ভগৃহের মধ্যেই থেকে যাচ্ছি, যেখানে আমি একা, সম্পর্কটা তৈরি হলো না। সেই অনাস্বাদিত বিষয়টা থেকেই গেল কবিতার মধ্যে দিয়ে। খুব সুন্দর কবিতা। আমার সময়ও শেষ হয়ে গেছে, সময় বেশি চলে গেছে আর কি, যাকে সেটা যাওয়ারই কথা, দুজন কবির কবিতা। আমি আমার এই অনুষ্ঠানের মধ্যে থেকে, যেটা কায় মনোবাক্য, অন্তরের অন্তরতম স্থান থেকে রীতা বৌদির সুস্থতা, দীর্ঘায়ু এবং কবিতা যাপনে থাকা, কবিতা নিয়ে লেখা, আরও কবিতা লেখা, আরও তার মনের সূক্ষ্ম যে অনুভূতি, সেই অনুভূতিগুলো তিনি আমাদের দেন। এবং একটা অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন, এটুখানি বলতে পারি যে আমরা যারা কবিতা প্রেমী আছি, আমি এবং আমাদের যে বন্ধু বান্ধব, আমাদের যে কবিতাদের, আপনি কখনো নিজেকে একা মনে করবেন না। আমরা সমস্ত সময় আপনার পাশে আছি। আপনি শুধু কবিতা উপহার দিয়ে যান। ভালো থাকুন, সবাই ভালো থাকুন। আর সকলের জন্য যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে যে পরের দিন আবার আসবো, আবার দুজন কবি, আমার দুজন ভালো লাগা কবি, এই কাদের নিয়ে আসতে পারি আমি ঠিক নোটিফিকেশন দিয়ে দেবো।
সেই কবিদের কবিতা আপনাদের সামনে রাখবো। আমি যে কথা বলেছিলাম যে এরা দুজনেই কিন্তু গৃহবধূ, গৃহবধূ সেই শুধু সুখ দুঃখ যন্ত্রণা সংসারের প্রাত্যহিক কাজের মধ্যে থেকে দাঁড়িয়েও কবিতা যে লেখা যায়, যারা অনেকে মনে করেন সময় কোথায় পাবো, তারা এদের দেখে শিখুন কিভাবে সময় বার করা যায়, কিভাবে নিজেদের অনুভূতিগুলো মানুষের কাছে নিয়ে আসতে হয়। এই কথা বলে কবিতার জয়যাত্রা চলতে থাকুক, আমাদের এই অনুষ্ঠানও চলতে থাকুক সকলের ভালোবাসায়। আজকে মঙ্গলবার, আবার শুক্রবার আমি আসার চেষ্টা করছি, হয়তো আসবো শুক্রবার। তো ততক্ষণ পর্যন্ত বিরতি, ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। এবং হ্যাঁ, নববর্ষের শুভেচ্ছা প্রত্যেককে, নববর্ষের শুভেচ্ছা। নতুন বছর যেন আমাদের জীবনে আনন্দ নিয়ে আসে, যা আমরা হারিয়ে ফেলেছি সেই হারিয়ে ফেলার দুঃখ থেকে যেন আমরা উঠতে পারি, উত্তরণ ঘটে আমাদের। এবং প্রত্যেকেই আমরা যারা কবিতা যাপনে আছি তারা প্রত্যেকে সুস্থ থাকি, ভালো থাকি, আরো অনেক অনেক ভালো কবিতা লিখি। এই কথা বলে সকলকে ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করলাম। শুভরাত্রি।